আসসালামু আলাইকুম। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইতিহাস এই বিষয়টি নিয়ে। গত ক্লাসে আমি তোমাদেরকে নবম অধ্যায়ে অর্থাৎ ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন এই অধ্যায়ের বিভিন্ন প্রতিরোধ আন্দোলন আলোচনা করেছিলাম। আর আজকে আমরা মেইন বইয়ের 116 নম্বর পেজ থেকে আলোচনা করব, অর্থাৎ নবজাগরণ ও সংস্কার আন্দোলন। তো প্রথমে আমরা যদি নবজাগরণ ও সংস্কার আন্দোলন 116 নম্বর পেজ এই টপিকটি পড়তে যাই, তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে নবজাগরণ বা রেনেসাঁ কি। তো নবজাগরণ কথাটি থেকে কিন্তু আমরা অলরেডি একটু হলেও বুঝতে পেরেছি যে নব অর্থ নতুন, আর জাগরণ হচ্ছে কি জাগ্রত হওয়া, অর্থাৎ পুরাতন কোনো কিছুকে পরিবর্তন করে নতুন কোনো কিছু করা, সেটাই হচ্ছে নবজাগরণ। আর নবজাগরণের আরেকটি নাম হচ্ছে রেনেসাঁ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মেন বইয়ের 116 নম্বর পেজে দেওয়া আছে নবজাগরণ। তো আমি তোমাদের মনে রাখা সুবিধার্থে এখানে নবজাগরণ বা রেনেসাঁ এই সংজ্ঞাটি এখানে আরো সুন্দরভাবে তুলে ধরেছি। নবজাগরণ বলতে সেই সকল গুরুত্বপূর্ণ পরিবর্তনকে বোঝায় যা পঞ্চদশ ও ষোড়শ শতকের মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে এক অন্যান্য আধুনিকতার সূত্রপাত ঘটেছিল। অর্থাৎ যে মধ্যযুগীয় কিছু যে দৃষ্টিভঙ্গি ছিল সেগুলোর পরিবর্তন করে যে আধুনিক দৃষ্টিভঙ্গির সূত্রপাত হয়েছিল সেটাই হচ্ছে নবজাগরণ বা রেনেসাঁ। তো বাংলায় কিভাবে নবজাগরণ বা রেনেসাঁর সূচনা হয়, অর্থাৎ এই উপমহাদেশ তথা বাংলায় নবজাগরণের সূচনা তোমরা তোমাদের মেইন বইয়ের 116 নম্বর পেজ সেখানে দেখো। 1757 সালে পলাশী যুদ্ধের পর বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সূচনা হয়। অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ও ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রভাব এসে পড়ে এ অঞ্চলের রাজনীতি এবং অর্থনীতিতে। এ সময় বাংলায় কিছু সংখ্যক ব্যক্তি এই বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে আসেন, আর তারাই বাংলায় রেনেসাঁ বা নবজাগরণের সূচনা করেন। নবজাগরণের প্রভাবে শেষ পর্যন্ত এদেশবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রাথমিক ভিত রচিত হয়, যা শেষ পর্যন্ত বাঙালিকে তথা ভারতীয়দেরকে স্বাধীনতার পথ দেখায়। তো ওই সময়ে প্রচলিত ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সামাজিক রীতিনীতি ও ঐতিহ্যের বিরুদ্ধে এক ধরনের চিন্তার বিপ্লব সূচিত হয়। এই পরিণতিতে উদ্ভব ঘটে নতুন ধর্মমত, অর্থাৎ ব্রাহ্ম ধর্ম ও নব হিন্দুবাদ, নতুন শিক্ষা, নতুন সাহিত্য, নতুন সামাজিক আদর্শ ও রীতিনীতির। এই নতুনের মধ্যেই বাংলায় রেনেসাঁ বা নবজাগরণের সূত্রপাত ঘটে। আর এভাবেই উপমহাদেশে তথা বাংলায় প্রথম নবজাগরণ বা রেনেসাঁর জন্ম হয়। তো তোমাদের এই প্রশ্নটি, অনুধাবন প্রশ্নটি প্রায়ই পরীক্ষায় এসে থাকে যে বাংলায় রেনেসাঁ বা নবজাগরণের সূচনা হয় কিভাবে। প্রশ্নটা আমি আবার বলছি, তোমরা লিখে নাও। বাংলায় রেনেসাঁ বা নবজাগরণের সূচনা হয় কিভাবে। ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে ওঠে আধুনিক চিন্তা চেতনার কেন্দ্রস্থল।
বাঙালি বুদ্ধিজীবীদের অনেকেই মধ্যযুগীয় চিন্তা চেতনার প্রত্যাখ্যান করে যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে আধুনিক মানুষে পরিণত হয়। এই নব ভাবধারার প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু সংখ্যক উদারচেতা প্রশাসকের অবদান রয়েছে। তাছাড়া খ্রিস্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানাও আধুনিক শিক্ষার ভাবধারার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নবজাগরণ বা রেনেসাঁ কি এবং বাংলায় কিভাবে নবজাগরণের সূচনা হয়েছিল এই সম্পর্কে আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আজকে আমরা যে টপিক দুটি আলোচনা করব সেটি হচ্ছে যে এই নবজাগরণে যাদের অবদান অনেক বেশি এবং এই সংস্কার আন্দোলনে যে ব্যক্তিরা যারা কৃতিত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তো আজকে আমরা তাদের সম্পর্কে জানব। আর তাদের মধ্য থেকে আজকে আমরা রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি আবার বলছি, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটি মহামানবকে নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের মেন বইয়ের 117 নম্বর পেজটি খোলো। তো রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের স্রষ্টা, অর্থাৎ বাংলার নবজাগরণে যার ভূমিকা অনেক ছিল এবং ভারতের আধুনিক পুরুষ যাকে বলা হয়, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। অর্থাৎ রাজা রামমোহন রায় হচ্ছে ভারতের আধুনিক পুরুষ। 1774 সালে তিনি হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। তো তিনি একাধারে আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন, গ্রিক ভাষায়ও তার দক্ষতা অর্জন করেন। তিনি বেদান্ত সূত্র ও বেদান্ত সার সহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন। তিনি সংবাদ কৌমুদি, মিরাতুল আখবার ও ব্রাহ্মণিকাল এই 3টি ম্যাগাজিন পত্রিকা প্রকাশক ছিলেন। অর্থাৎ তিনি একাধারে 3টি ম্যাগাজিন পত্রিকার প্রকাশক ছিলেন। তিনি হিন্দু সমাজের সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা এবং অন্যান্য কুসংস্কার দূর করার চেষ্টা করেন। তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দু ধর্ম পুনরায় প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। হিন্দু ধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে আত্মীয় সভা নামে তিনি একটি সমিতি গঠন করেন। 1828 সালের 20 আগস্ট তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসের এক নব যুগের সূচনা করে। শুধু সামাজিক আর ধর্মীয় বিষয় নয়, শিক্ষা বিস্তারেও রাজা রামমোহন রায়ের অবদান ছিল অপরিসীম। তিনি বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য প্রয়োজন ইংরেজি শিক্ষার। এ কারণে তিনি নিজে সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও 1923 সালে প্রস্তাবিত সরকারি সংস্কৃত কলেজের প্রতিষ্ঠার বিরোধিতা করেন। রাজা রামমোহন রায় 1822 সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা ছিল। তাছাড়া ভারতীয়দের শিক্ষার জন্য ইংরেজ সরকার কর্তৃক নির্ধারিত 1 লক্ষ টাকা তিনি সংস্কৃত ও মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে আধুনিক শিক্ষায় ব্যয় করার জন্য আবেদন করেন। 1833 সালে ভারতের আধুনিক পুরুষ এবং রেনেসাঁ তথা নবজাগরণের স্রষ্টা রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়। আর তার মৃত্যুর 2 বছর পর অর্থাৎ 1835 সালে তার এই স্বপ্ন সফল হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে জানলাম যে তিনি হচ্ছে ভারতের আধুনিক পুরুষ এবং রেনেসাঁ বা নবজাগরণের স্রষ্টা, এবং তিনি ইংরেজি শিক্ষার প্রতি খুব বেশি জোর দিয়েছিলেন এবং সেজন্য তিনি 1 লক্ষ টাকা শিক্ষার জন্য ব্যয় করেন। অ্যাংলো হিন্দু স্কুল তিনি 1822 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন। তিনি নিজে যদিও সংস্কৃত ভাষার পাণ্ডিত্য ছিলেন, তারপরও তিনি ইংরেজির আধুনিক শিক্ষা এবং ইংরেজি শিক্ষায় তিনি খুব গুরুত্ব দিয়েছিলেন।
তাছাড়া তোমাদের মেন বইয়ের 117 নাম্বার পেজে রাজা রামমোহন রায়ের ডিটেলস দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে পড়ে নিবে। এবারে আসো 119 নাম্বার পেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা এই নামটি অনেক শুনেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো তাকে বাংলা গদ্যের যে জনক বলা হয় তিনি হচ্ছেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 119 নাম্বার পেজ। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকে বাংলার এক অনন্য ব্যক্তিত্ব, অর্থাৎ পাণ্ডিত্য, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, দয়া ও তেজস্ক্রিয়তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের বাংলার এক অনন্য ব্যক্তিত্ব। তার প্রজ্ঞা ছিল প্রাচীন ভারতীয় ঋষির মতো, শৌর্য ছিল ইংরেজদের মতো, আর হৃদয় ছিল বাংলার কোমলমতি মায়েদের মতো। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল 1922 সালের মেদিনীপুর জেলার বীরসিং গ্রামে। তিনি তার তেজস্বিতা, সত্যনিষ্ঠা অর্জন করেছিলেন তার দরিদ্র ব্রাহ্মণ পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং হৃদয়ের মমত্ববোধ তার মা ভগবতী দেবীর কাছ থেকে। অর্থাৎ তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর তিনি ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ আর তার মায়ের নাম ছিল ভগবতী দেবী। দারিদ্র্যের কারণে রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা ছিল না, তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার পাশে যে গ্যাস বাতি ছিল সেই গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন। তিনি ইংরেজি গণনা শিখেছিলেন তার বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে পায়ে হেঁটে কলকাতায় আসার সময় রাস্তার পাশের মাইল ফলকের সংখ্যার হিসাব গুনতে গুনতে। অসাধারণ মেধা আর অধ্যবসায়ের গুণে তিনি মাত্র 21 বছর বয়সে সংস্কৃতি, সাহিত্য, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। তো 21 বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পাণ্ডিত্যের দায়িত্ব লাভ করেন। তার সাথে সাথে তিনি বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অফুরন্ত জ্ঞানের অধিকারী। কর্মজীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য চর্চায় মনোযোগী হন আর বাংলা সাহিত্যের যে নবজীবন সেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই দান করেন। অর্থাৎ গদ্য সাহিত্যের জনক বলা হয় বা বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। শিশুদের লেখাপড়া সহজ করার জন্য তিনি রচনা করেন বর্ণপরিচয়ের প্রথম এবং দ্বিতীয় ভাগ। শুধু সাহিত্য নয়, শিক্ষা বিস্তারেও তার কৃতিত্ব অসাধারণ। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন এবং নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাছাড়া তিনি যখন স্কুল পরিদর্শক ছিলেন, তো স্কুল পরিদর্শক থাকাকালে তিনি গ্রামগঞ্জে 20টি মডেল স্কুল, 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এটি এখন বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। অর্থাৎ বর্তমানে যে বিদ্যাসাগর কলেজ নামে বিখ্যাত একটি কলেজ, সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই প্রতিষ্ঠিত, যেটি আগে ছিল মেট্রোপলিটন ইনস্টিটিউশন। তিনি একজন সফল সমাজ সংস্কারক ছিলেন। তিনি কন্যা শিশু হত্যা, বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্যা শিশুকে হত্যা এবং বহু বিবাহ প্রথার বিরুদ্ধেও সংগ্রাম করেন। তিনি হিন্দু সমাজের বিধবা বিবাহের পক্ষেও কঠোর অবস্থান নেন। তার নিরলস প্রচেষ্টার কারণে 1856 সালে গভর্নর জেনারেল সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাশ হয়। অর্থাৎ তার নিরলস প্রচেষ্টায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিরলস প্রচেষ্টার কারণে 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করা হয়। বিদ্যাসাগর কিন্তু দান দাক্ষিণ্যের জন্য খ্যাত ছিলেন আর এ কারণে তাকে দয়ার সাগর বলা হয়। অর্থাৎ বিদ্যাসাগরকে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনেকেই দয়ার সাগর বলে ডাকেন, কারণ যথেষ্ট সচ্ছল না হলেও বহু অনাথ ছাত্র তার বাসায় লেখাপড়া করত। কবি মাইকেল মধুসূদন দত্তের চরম অর্থ সংকটের সময় বিদ্যাসাগর তাকে প্রচুর অর্থ সাহায্য করেছেন।
কবি নবীন্দ্রচন্দ্র সেন তরুণ বয়সে বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেছেন, আর যে কারণেই বিদ্যাসাগরকে দয়ার সাগরও বলা হয়। তার মাতৃভক্তি ছিল অসাধারণ, আর মায়ের ইচ্ছায় কিন্তু তিনি গ্রামে দাতব্য চিকিৎসালয় ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মায়ের ডাকে সাড়া দিয়ে তার মায়ের কাছে যাওয়ার জন্য তিনি একবার ভরা বর্ষায় গভীর রাতে দামোদর নদ পার হয়ে বাড়ি যান। অর্থাৎ তার মায়ের ডাকে সাড়া দিয়ে তিনি একবার খুব ভরা বর্ষায় দামোদর নদী পার হয়ে তিনি তার মায়ের কাছে বাড়ি যান। তো এই মহাজ্ঞানী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 71 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা এই রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুই মহামানবের নবজাগরণে যে তাদের যে ভূমিকা বা অবদান বাংলায়, তো সে সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজকের আলোচনা থেকে তোমাদের দুটি বাড়ির কাজ দিয়েছি, অনুধাবন প্রশ্ন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হয় কেন। অনুধাবন 2, রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক পুরুষ বলা হয় কেন। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যতটুকু আলোচনা করেছি এই নবম অধ্যায় থেকে তোমরা এখান থেকে এই প্রশ্ন দুটির উত্তর খুব ভালোভাবে দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখার জন্য স্বাগত জানাচ্ছি। তো আশা করছি যে তোমরা সবাই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখছো এবং বুঝেছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।